আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ার ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি ও ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দুপুর ১টা ৩০ ঘোষণা করা হবে। এর মধ্যে ইনুকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করবে। গত ১৩ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ইনুর বিরুদ্ধে আনা ৮টি অভিযোগের মধ্যে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ অন্যতম। গত বছরের ২ নভেম্বর হাসানুল হক ইনুর বিচার শুরু হয়। চট্টগ্রাম ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। ফলে এ আসনের ফলাফল প্রকাশ করা যাবে না। গত ১৫ জুন আপিলের শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিল আপিল বিভাগ। ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে চট্টগ্রাম ৪ আসনে। আর বাদী পক্ষের আইনজীবী বলেছেন, প্রচলিত নিয়মে ভোটে যে প্রার্থী দ্বিতীয় হয়েছেন, ইসি তাকে বিজয়ী ঘোষণা করতে পারেন। প্রচলিত নিয়মে যদি কোনো ইলেকশনে সর্বোচ্চ ভোট যিনি পান তিনি যদি অযোগ্য ঘোষণা হন, তাহলে প্রচলিত নিয়মে তার পরের জন নির্বাচিত ঘোষিত হয়। কিন্তু তারপরেও এখানে আপিল বিভাগের সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন থাকবে কিনা, এই ব্যাপারটি আমাদের মতে নির্বাচন কমিশনেই পূর্ণাঙ্গভাবে সেটেল করবে। মোটা দাগে বলতে গেলে বলা যায় যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে আপিলটি করেছিলেন সেই আপিলটা মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। কক্সবাজারের সেন্ট মার্টিনের উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট সহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। টেকনাফ উপজেলার শাহপুরের দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে এফবি সামিহা নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার সকাল থেকে সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে বিকেলে বোটে থাকা একজন মাঝি মোবাইল কলের মাধ্যমে কোস্টগার্ডের সহায়তা চায়। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ গভীর সাগরে অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ১০ জন জেলেসহ ফিশিং বোটটি আজ সকালে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়। গৃহস্থালির বর্জ্য পরিবেশ দূষণ করে এমন ধারণা বদলে দিচ্ছে মেহেরপুরের গাংনী পৌরসভা। প্রতিদিন শহরের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা গৃহস্থালির বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার। এতে যেমন পরিচ্ছন্ন থাকছে শহর, তেমনি কৃষক পাচ্ছেন নিরাপদ ও কার্যকর জৈব সার। ফলে কমছে রাসায়নিক সারের ব্যবহার, বাড়ছে মাটির উর্বরতা। মেহেরপুর থেকে রেজানুল বাশার তাপসের রিপোর্ট। ময়লার ভাগাড়ের এগুলো আর শুধু আবর্জনা নয়, সঠিক ব্যবস্থাপনায় এখন হয়ে উঠছে কৃষির মূল্যবান সম্পদ। মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা ডাম্পিং স্টেশনে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা গৃহস্থলের জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হচ্ছে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার। পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ডাস্টবিন থেকে প্রতিদিন প্রায় ৩ টন বর্জ্য সংগ্রহ করা হয়। এই প্রকল্পটা হওয়ার কারণে গাংনী পৌরসভার নাগরিক সেবা যেমন বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে পরিচ্ছন্ন নগরী গাংনী পৌরবাসী পেয়েছে। এবং সাথে সাথে এই প্ল্যান্টটা হচ্ছে সারবাটি মাঠের বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রান্তিক পর্যায়ে কৃষকরা কম খরচে এখান থেকে জৈব সারটা
কিনে নিতে পারছে। কৃষিপ্রধান গাংনী উপজেলায় সবজি, ফল ও বিভিন্ন ফসলের চাষিরা এই জৈব সার ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন। রাসায়নিক সারের ব্যবহার কমে আসায় উৎপাদন ব্যয় যেমন কমছে, তেমনি মাটির উর্বরতাও বাড়ছে। জৈব সারটা দিলে খরচ কম হবে, লাভটা বেশি হবে, আবারটা ভালো হবে, জমির উর্বর ক্ষমতা ভালো থাকবে। সার খরচ বেশি হয়, এটা কম হয়, কিন্তু এটা 800 থেকে 1000 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। জৈব বর্জ্য গ্রাইন্ডার মেশিনে প্রক্রিয়াজাত করে কেঁচোর মাধ্যমে তৈরি করা হয় ভার্মি কম্পোস্ট সার। বর্তমানে প্রতি 2 মাসে প্রায় 800 কেজি জৈব সার উৎপাদন হচ্ছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যেন তারা বেশি বেশি জৈব সার ব্যবহার করেন। যেহেতু বজ্র থেকে এখানে জৈব সার উৎপাদন হচ্ছে, সেহেতু বজ্রের ভিতরে যে সকল হেভি মেটাল থাকে, এই হেভি মেটালগুলো যদি তারা আরো ভালোভাবে স্ক্রিনিং আউট করার মতো কিছু প্রজেক্ট এখানে তারা গ্রহণ করেন, আমার মনে হয় সবচেয়ে ভালো জৈব সার এখানে উৎপাদন হবে। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ শুধু শহরকে পরিচ্ছন্ন রাখছে না, একই সঙ্গে কৃষিকে করছে আরও টেকসই ও পরিবেশ বান্ধব। এনটিভি নিউজ ডেস্ক। শেষ মুহূর্তের নাটকীয় জয়ের পর ব্রাজিল দলে ফিরেছে স্বস্তি, আর সমর্থকদের চোখে জেগেছে নতুন স্বপ্ন। তাদের বিশ্বাস, কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞতা ও কৌশলে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে পারবে সেলেসাওরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। শেষ 16 নিশ্চিত করার আনন্দের সঙ্গে এখন সমর্থকদের চোখে একটাই লক্ষ্য, দীর্ঘ 24 বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপের ট্রফি হাতে দেখা ব্রাজিলকে। আর সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় ভরসা কোচ কার্লো আনচেলত্তি। I think that Brazil is Brazil. I love Brazil. We are resilient. We don't give up. So let's go Brazil. কঠিন এই জয়ে স্বস্তি এনে দিয়েছে সমর্থকদের মাঝেও। তাদের মতে বড় টুর্নামেন্টের ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই পরীক্ষায় সফল হয়েছে সেলেসাওরা। Tough match. They played really hard. Great to see the goals that scored, especially Martinelli at the end. So happy for them. It was very nerve-wracking. At first, we didn't play like we expected, but then we took it again. It was really good. We scored the first few minutes. I don't know, we were in the game. That was really good. 2002 সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। 2 দশকের বেশি সময় ধরে অধরা থাকা সেই ট্রফি এবার ঘরে ফেরানোর স্বপ্ন দেখছেন সমর্থকরা। কোচ কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সে মুগ্ধ ব্রাজিলের সমর্থকরা। তাদের আশা, দক্ষ এই কোচই পারবেন ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দিতে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্ষাকালেও দাবদাহ চলছে বাংলাদেশে। সেই দাবদাহে আরও গরম হাওয়া দিচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর ব্রাজিল অথবা আর্জেন্টিনার খেলা হলে তো কথাই নেই। সারা দেশের পাশাপাশি ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উত্তেজনার পারদ ছিল কিছুটা বেশি। ইফতেখার রেজার রিপোর্ট। ব্রাজিল অথবা আর্জেন্টিনার খেলা থাকলেই দেশ যেন মেতে ওঠে ফুটবল উন্মাদনায়। ফুটবল প্রেমীদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর গমগম করে উচ্ছ্বাস আর আনন্দে। ব্রাজিল জাপানের অস্তিত্ব বাঁচানোর ম্যাচে পছন্দের দলের জার্সি গায়ে ফুটবল প্রেমীরা এসেছেন প্রিয় দলকে শুভেচ্ছা ও সমর্থন জানাতে। বিপক্ষ টিম তো অবশ্যই একটু স্ট্রং, এটা আপনিও জানেন। তারপর আমরা আশাবাদী আমরা জিতবো ইনশাআল্লাহ। বিশ্বকাপ আসরে প্রিয় দলের চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটির সাক্ষী হতে যেন যুগের অপেক্ষা। আমরা চাইলে বাসায় বসে খেলাটা দেখতে পারতাম, কিন্তু এখানে আসলে যে মজাটা সেটা পাইতাম না। আনন্দটাকে আমরা ধরে রাখতে পারিনি, ঘরে বসে উপভোগ করতে চাইনি, চেয়েছি সবার মাধ্যমে আমরা উপভোগ করতে। অনেকে আবার আর্জেন্টিনার সমর্থক হলেও এসেছেন জাপানকে সমর্থন জানাতে। তাদের যে খেলার অবস্থা মনে হয় না যে আমাদের সাথে তারা খেলতে পারবে। ওদের যে খেলা, এই টিম নিয়ে নাকি তারা হেক্সা পূরণ করবে। আমরা দোয়া করি তারা আজকে জিতুক, জিতে আমাদের লেভেলে আসুক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিলের জয় যোগ করে বাড়তি উন্মাদনা। নেইমার যদি মাঠে থাকতো আরো ভালো আমাদের একটা পজিশন হতো এবং আরো ভালো গোল করতে পারতাম। আনন্দ তো ভাষায় প্রকাশ করার মতো না, গলা ভাঙে গেছে, এত চিল্লাচিল্লি করছি। ক্রীড়া প্রেমীদের প্রত্যাশা, বাংলাদেশেও গড়ে উঠবে বিশ্বমানের ক্রীড়াবিদ। বিশ্ব দরবারে উজ্জ্বল হবে দেশের নাম। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।